সংবাদ আর সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতি রাতের আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি সাহাত হাবিব সেতু। দর্শক, প্রতিদিনের মতোই আমরা শুরুতে একটু অনলাইন নিউজ পোর্টালগুলো দেখে নিব এবং চেষ্টা করবো সেখান থেকে দু একটি সংবাদ বেছে নিয়ে আজকের আলোচনাটা শুরু করতে এবং আজকের দিনের সাথে যেটি সম্পর্কিত এমন আলোচনা করবারই আমরা চেষ্টা করব। আমার সামনে bdnews24.com খোলা রয়েছে, অনেকগুলো সংবাদ রয়েছে। আফগানিস্তানে মসজিদের বোমা হামলার ঘটনা, দুপুরের খবর সেটি। এছাড়া যে কারণে শান্তিতে দুজন সাংবাদিক নোবেল পেয়েছেন 1935 সালের পরে এবারই প্রথম নোবেল দুজন সাংবাদিক পেলেন। কিউকমের প্রতারণায় আর যে নীরব গ্রেপ্তার, বেশ কিছু সংবাদ রয়েছে। আমরা যে সংবাদটি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই সেটি হচ্ছে যে স্বাধীনতার 50 বছরে এসে পুলিশ প্রহরায় পূজার সম্প্রীতির নজির নয়, এমন দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত। তিনি আসলে মূলত এক ধরনের শঙ্কা থেকে পূজার উৎসব নিয়ে এই বক্তব্য করেছেন। প্রেস ক্লাবে তিনি আজকে এক সংবাদ সম্মেলনে এই কথাটি বলেছেন। এরপরে বাংলা ট্রিবিউন আমার সামনে খোলা রয়েছে। এই মুহূর্তে তাদের হোম পেজে যেহেতু নতুন একটা দিন, 9 অক্টোবর আজকে বিশ্ব ডাক দিবস, সেই সংবাদটি স্বাভাবিকভাবেই 12টার বেশি বাজে সেই সংবাদটি তারা রেখেছে। তারা একটি খুব সুন্দর সংবাদ রেখেছে, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি কোথাও নেই। এই সংবাদটি আসলে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, যদিও আমাদের করোনা সংক্রমণের হার এই মুহূর্তে অনেক কম, মৃত্যুর সংখ্যা সিঙ্গেল ডিজিটে চলে এসেছে, কিন্তু সেই সাথে সাথে মাস্কহীন যে ঢাকা সেটিও আমরা দেখতে পাচ্ছি। ই কমার্স নিয়ে খুব আলোচনা চলছে। বাণিজ্যমন্ত্রী অবশ্য বলে দিয়েছেন যে ই কমার্সের যে কারণে যে সেবা এতদিন ধরে গ্রাহকরা নিয়ে আসছিলেন এবং যা আসলে ফ্রডের মাধ্যমে যেই গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত দায় তারা আসলে নেবেন না। অর্ধেক পণ্য পাওয়ার প্রলোভনে আসলে যেহেতু তারা সবাই কিনেছিলেন, সুতরাং এর দায় আসলে কেউ নেবে না। মানে গ্রাহক যেহেতু প্রলোভনে পড়েছিলেন, এই যুক্তি থেকে আসলে বাণিজ্য মন্ত্রণালয় দাবি করেছে যে তারা এ ধরনের এর থেকে আগে থেকেই গ্রাহকদের কাছ থেকে তারা সরে আসলেন। যেই বিজনেস পাতাটাই আমি আসলে খুলতে চাই বাংলা ট্রিবিউনের, এবং আজকে আমাদের আলোচনার ইস্যুও সেটি। আজকে দুটি দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে সংবাদ এসেছে যে বৈশ্বিক যে টিকার অবস্থান এবং টিকাদান কর্মসূচি সেটিতে আসলে দরিদ্র দেশগুলো বা দক্ষিণ এশিয়ার দেশগুলো কিছুটা পিছিয়ে রয়েছে এবং এর ফলে আসলে সামগ্রিকভাবে একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবার একই সাথে বাংলাদেশের বিষয়ে আজকে সংবাদ এসেছে, সেটি হচ্ছে ক্ষিপ্র গতিতে ঘুরছে অর্থনৈতিক চাকা। তার যে সেই রিপোর্টের যে বেস, সেই বেস হচ্ছে আমদানি রপ্তানির যে ডাটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, সেখানে যে প্রবৃদ্ধি রয়েছে এবং করোনা মহামারীর এক ধরনের কাটিয়ে ওঠার শক্তি বাংলাদেশের অর্থনীতি দেখাচ্ছে। কিন্তু নিত্যপণ্যের দাম, সেখানে যে আমরা অন্যরকম একটা চিত্র দেখছি। আজকে আমরা চেষ্টা করব আমাদের নিউজ গ্যালারির আলোচনায় এই ইস্যুটি নিয়ে আলোচনা করতে, আসলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির হালচাল কি, এবং সেই সাথে সাথে যদি অগ্রগতি ভালোই থাকে, যদি অর্থনীতি রিকভার করতে থাকে, তাহলে কেন নিত্যপণ্য বাজারে আমরা এরকম আগুন দেখতে পাচ্ছি। আমাদের সাথে তিনজন অতিথি এই মুহূর্তে ভার্চুয়ালি, চারজনই ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিয়েছেন। আজকে আমাদের সাথে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো এবং অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আমাদের সাথে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসাইন। আমাদের সাথে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ রয়েছেন। সাংবাদিক তালুকদার ফরহাদ আমাদের সাথে রয়েছেন, তিনি বিজনেস বিড অর্থনীতিবিদের সাংবাদিকতা করেন। আমি একদম শুরুতেই অধ্যাপক মোস্তাফিজুর রহমান স্যারের কাছে যেতে চাই। স্যার, গণমাধ্যমে যে সংবাদগুলো আসছে সেটিতে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এক ধরনের রিকভারির মধ্যে যাচ্ছে এবং এক ধরনের ইতিবাচক প্রবৃদ্ধি তারা দেখছেন। সেটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশকে আসলেই রিকভারির দিকে অনেকটা এগিয়ে গেছে? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে করোনার যে অভিঘাতটা অর্থনীতির উপরে নেতিবাচক পড়েছিল, সেটা থেকে আস্তে আস্তে বাংলাদেশ বেরিয়ে আসছে। এবং এটা আপনি যে দুটো সূচকের কথা বললেন, এটা রপ্তানি খাতের আমাদের 11% মতো প্রথম প্রান্ত থেকে এই অর্থ বছরের প্রবৃদ্ধি হয়েছে, আমদানিও কিছুটা পিক আপ করেছে। এবং আমাদের অভ্যন্তরীণ যেসব খাতের উপরে সবচেয়ে বেশি যে এগুলো তো অভিঘাত হয়েছিল, শিল্প খাত এবং সেবা খাত, সেই জায়গাটাতেও আমরা কিছুটা রিকভারি দেখছি। তবে এটা কে কে ফর্মের হচ্ছে, অর্থাৎ কে ফর্মের হওয়ার অর্থটা হলো যে এটা সব জায়গায় একইভাবে কিন্তু হচ্ছে না। এটা 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 আমাদের মনে রাখতে হবে। রপ্তানি খাতের সাথে সংশ্লিষ্ট যেগুলো তারা ভালো করছেন, কিন্তু অন্য দিক থেকে অভ্যন্তরীণ অর্থনীতির সাথে সংযুক্ত যেসব খাত, আপনি যদি দেখেন যে আমাদের সেবা খাত, অপ্রতিষ্ঠানিক খাত,
আমাদের এই যে পর্যটন শিল্পের সাথে যারা আছেন, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, তারা কিন্তু সবে মাত্র উঠে এসেছেন। সুতরাং এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে আমরা পূর্ববর্তী যে কোভিড এর আগের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু আমরা এখনো যেতে পারিনি। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা এখনো সেই আগের জায়গায় এখনো আসেনি। আমরা দেখেছি যে প্রবৃদ্ধি যেটা প্রাক্কলন করা হয়েছিল, সরকারের বিবিএসসি সেখানে কিন্তু কিছুটা সেটাকে আরো নিচে নামিয়ে নিয়ে এসেছেন। বিশেষত আমি বলবো যে প্রান্তিক জনগোষ্ঠী যারা নাকি কাজ হারিয়েছিলেন কোভিড এর প্রথম দিকে, তখন কিন্তু তারা একটা অনেকে কর্মসংস্থান হারিয়েছেন, অন্য জায়গায় গেছেন, কম আয় এগ্রিকালচারে তারা তখন হয়তো গেছেন। এরা আস্তে আস্তে শহরের দিকে বা বিভিন্ন উৎপাদন কাজে আসছেন, কিন্তু পূর্বাবস্থা এখনো তারা যেতে পারেনি। সুতরাং ক্রয় ক্ষমতার দিক থেকে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা কিন্তু এমন একটা সময় বাড়ছে যখন ক্রয় ক্ষমতার দিক থেকে অপ্রতিষ্ঠানিক খাত, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রান্তিক জনগণ, স্থির আয়ের মানুষ, তারা কিন্তু আগের জায়গায় যেতে পারেননি। আরেকটা যেটা আমি বলবো যে এই অর্থনীতির যে ফিরে আসার কথা আপনি বলছেন, যে অলরেডি কিন্তু আমরা চালের মতো বিভিন্ন পণ্য অলরেডি 20% বেশি গত বছরের তুলনায় কিন্তু বেড়েছে। এটার উপরে আমরা এখন মূল্যস্ফীতির আলোচনা করছি। সুতরাং এখন কত বাড়ছে এটাকে দেখতে হবে যে আগের পর্যায় থেকে বেড়ে কোন জায়গায় আছে, তার উপরে বাড়ছে। সুতরাং এইটা স্থির আয়ের মানুষের উপরে কিন্তু একটা বড় চাপ সৃষ্টি করছে। সুতরাং আমরা দুই ধরনের একটা কিন্তু ন্যারেটিভ পাচ্ছি। অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, সব ক্ষেত্রে সেটা সমানভাবে হচ্ছে না, আর অন্য দিক থেকে অনেক মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, সেখানেই মূল্যস্ফীতির একটা বাড়তি চাপ সৃষ্টি করে তাদের উপর একটা চাপ সৃষ্টি করছে। জি স্যার, আমি আপনার কাছে আবারও ফিরবো আরো এই বিষয়টি সম্পর্কে আরো একটু বিস্তারিত জানতে। আমি একটু সাংবাদিক তালুকদার ফরহাদ আপনার সাথে একটু কথা বলতে চাই, যেটি আপনার কাছে যে প্রশ্নটি থাকবে। স্যার যেমনটি বলছিলেন যে নিম্ন আয়ের মানুষের আসলে এখন পর্যন্ত তারা আগের অবস্থানটা যেতে পারেনি, সুতরাং এই মুহূর্তে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিটা খুব বাজারে খুব বড়ভাবে টের পাওয়া যাচ্ছে। আপনি যখন ফিল্ডে দেখেন বা আমরা যখন মনিটরিং এর কথা বলি, আজকে আমি ভোক্তা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক এবং মহাপরিচালক তিনজনকেই ফোন দিয়েছিলাম এবং তারা কেউ আসলে গণমাধ্যম, দুজন ফোনই ধরেননি, একজন বলেছেন যে সিনিয়র কর্মকর্তারা বক্তব্য দিবেন, যদিও মনিটরিং করার দায়িত্ব অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে। তারা কি আদৌ মনিটরিং করে, মানে নাকি ওরকম বলার মুখের ভাষার মতোই? না, দেখেন, এখানে মনিটরিং এর যে বিষয়টা আছে, আপনারা জানেন যে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে যারা মনিটরিং এর দায়িত্বে আছে, তাদের সেই ধরনের লোকবলের যেরকম ঘাটতি আছে, ঠিক একইভাবে মনিটরিং এর যে প্রসেস গুলো সেগুলো মেনটেন করারও এক ধরনের দুর্বলতা এবং বলা যায় যে এক ধরনের অদক্ষতাও আছে। কিন্তু হয়তো দেখা যায় যে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন টিম মাঝে মাঝে আপনার বাজারগুলোতে মনিটর করে। কখনো ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, কখনো দেখা যায় ম্যাজিস্ট্রেট পক্ষ থেকে করা হয়, কখনো আমরা কখনো দেখেছি যে আপনার যে ব্যবসায়ীদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো থেকেও এক ধরনের টিম বের হয়ে আমরা দেখেছি যে বাজার মনিটরিং করা হয়। তো আসলে এই মনিটরিং এর জায়গাটা, মানে দুর্বলতার জায়গাটা যেরকম আছে, অদক্ষতাটাও আছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা হলো যে প্রয়োগের যে জায়গাটা, যে একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা যদি করা যেত, তাহলে হয়তো এইটার একটা মানে ইতিবাচক ফল পাওয়া যেত। কিন্তু এখানেও আবার একটা নেতিবাচক ব্যাপার দেখা যায়। আমরা অনেক আগে দেখেছিলাম, সম্ভবত এটা 2009 সাল বা 2009-এর আগে 7 বা 8-এর সময়ে, যে তখন আমরা দেখেছি বাজারে এক ধরনের অস্বাভাবিক রকমের অস্থিরতা তৈরি হয়ে গেছিল, যখন ওই সময়কার সরকার খুব শক্তভাবে বাজার মনিটরিং করার চেষ্টা করেছিল। তো যেমন এখানে মুস্তাফিজ স্যার আছেন এবং আরো ভাইরা আছেন, এবং তারা জানেন যে বাজারকে বাজারের গতিতে ছেড়ে দিতে হয়। কিন্তু এখানে সমস্যা যেটা হয়ে গেছে যে এখন স্যার যেটা বলছেন যে মূল্যস্ফীতির একটা চাপ কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। তো আইএমএফ গত এই সম্প্রতি 1-2 দিন আগেই তারা একটা প্রেডিকশন দিয়েছে যে ওয়ার্ল্ডে কিন্তু সামনে একটা বড় ধরনের মূল্যস্ফীতির মুখে পড়তে হবে। তা আমরা যেহেতু ইম্পোর্ট লেড কান্ট্রি, মানে আমাদের রপ্তানির চেয়ে আমদানি বেশি, এবং আমদানির একটা বড় অংশই আমাদের থাকে কনজিউমার গুডস, মানে নিত্যপণ্য। তো সেইখানে কিন্তু একটা বড় চাপ আমাদের জন্য অপেক্ষা করছে। ইভেন এই যে আমরা আপনি ডিমের ছবি দেখাচ্ছেন, তো ডিমের দাম যেমন জাস্ট 2 মাস আগেই 1 ডজন ডিম কিন্তু 90 টাকা 95 টাকায় বিক্রি হয়েছে, এখন সেটা 110 টাকার উপরে চলে গেছে, 120 টাকার উপরে চলে গেছে। এই পেঁয়াজ দেখছেন,
পেঁয়াজের দরটা কি হলো, জাস্ট আমি 2 সপ্তাহ আগে ব্যক্তিগতভাবে পেঁয়াজ কিনেছি 55 টাকা কেজি, এখন আজকে সেই পেঁয়াজ যাচ্ছে 75 টাকা, কোথাও 80 টাকা কেজি। অথচ আমি এই মাত্রই আমাদের পত্রিকার দ্য বিজনেস পোস্টের গত 16ই আগস্টে প্রকাশিত একটা প্রতিবেদনে দেখছি যে 2020-21 অর্থ বছরে আমাদের পেঁয়াজের প্রোডাকশন হয়েছে 34 লাখ টন। 34 লাখ টন পেঁয়াজের প্রোডাকশন হচ্ছে, এবং সেখানে যদি আমরা কিছু ড্যামেজ সবকিছু যদি আমরা সেটাকে বিবেচনায় নেই, তাহলে দেখা যায় যে আমাদের ওই অর্থ বছরে অতিরিক্ত আরো 1.2 লাখ মেট্রিক টন আমাদের পেঁয়াজ সারপ্লাস আছে। তাহলে এই অবস্থায় পেঁয়াজের দাম কেন বাড়বে? এটা খুব স্বাভাবিক। যে অজুহাতটা আমরা মানে দেখছি গণমাধ্যমে বলা হচ্ছে, আপনাদের রিপোর্টও একটু আগে আমি দেখলাম, এটা আসলে ঠিক ওই সত্যিকার অর্থের ওই অজুহাত না। এবং আপনি ফলের দাম, এই যে আপনার পিছনে মালটার ছবি আমি দেখতে পাচ্ছি, আমি জাস্ট 2 মাস আগে, 2.5 মাস আগে মালটা কিনেছি 180 টাকা কেজি, এখন সে মালটা হয়ে গেছে 280 টাকার উপরে। তো এই অল্প সময়ে ইম্পোর্ট কস্ট বা সরকার কি এই মালটা আমদানি বা এই বিদেশি ফলগুলো আমদানির উপর কি অতিরিক্ত শুল্ক আরোপ করেছে? আমরা কিন্তু জানি না। যদি আরোপ না করে থাকে তাহলে এর দাম কেন বাড়ছে? হ্যাঁ, বৈশ্বিকভাবে একটা দামের প্রেশার আছে, এবং সেইটা করোনা পরবর্তী এখন থাকবে, আইএমএফ সেটা বলছে। কিন্তু সেইটাকে পুঁজি করে আমাদের ব্যবসায়ীরা যদি আগে ভাগে দাম বাড়িয়ে এক ধরনের অতি মুনাফা করার মানসিকতা যদি রাখেন, এবং আমাদের যদি বাজার মনিটরিং সেই অবস্থায় এবং বাজার মনিটরিং এর সেই ধরনের দক্ষতা না থাকে, এবং বাস্তবায়ন এবং দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ যদি না থাকে, তাহলে আসলে ভোক্তারাই এখানে মানে সাফারার হবে। সাফার হবে। এবং আমি আমি যারা আপনার কাছে আবারও ফিরবো। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে তালুকদার ফরহাদ তুলে ধরেছেন। আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছেন, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ রয়েছেন। এই যে কথাগুলো ফরহাদ তালুকদার বললেন, যে সবকিছু তো এক ধরনের উৎপাদনের যদি হিসাব বলি, বিক্রির হিসাব বলি, সবকিছু তো মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু চট করেই কেন গত 2 সপ্তাহের মধ্যে সবকিছুর দাম বেড়ে গেল? আপনারা তো ব্যবসা করেন এবং আমরা সবসময় বলি যে অধিক মুনাফা, ব্যবসায়ীরা অধিক মুনাফা করতে চান। এটা তো আপনারাও শুনেন। এই নেগেটিভ কথাটা শুনবার পরেও আপনি যেহেতু ব্যবসায়ীদের রিপ্রেজেন্টেটিভ করছেন এখানে, আপনাদের কি কোনো বলবার কিছু আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে সাংবাদিক বন্ধু খুব সুন্দরভাবে ওনার বক্তব্যটা তুলে ধরেছেন। মূল যে বিষয়টা এখানে বলার সেটা হচ্ছে, আমরা যদি ইকোনমির কথা ধরি, ইকোনমিকে করোনাকালীন বিপর্যয়গুলি কেটে আজকে যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার কিন্তু মূল কাজটা করতে হচ্ছে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিকূল অবস্থায়। এবং এর মধ্যে সরকারের পক্ষ থেকে বেশ কিছু সহায়তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা প্রণোদনা বলুন বা সব লোন বলুন, যেভাবে বলুন, সবকিছু মিলে এই করোনাকালীন পরিস্থিতিতে থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা রাত দিন কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী আছেন যারা সেবা খাতে জড়িত আছেন, এবং অনেকে আছে উৎপাদন খাতে জড়িত আছে। আর যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, আমি একটা আইটেম নিয়ে কথা বলি, যে আইটেমটা নিয়ে কথা বলার হয়তো আমাদের আরো কথা বলতে হয় আমি 3 মাস, সেটা পেঁয়াজ। আমি ভাইয়ের সাথে একটু দ্বিমত ঠিক আমি পোষণ করব না, কিন্তু সঠিক চিত্রটা পেতে চাই। উনি বলেছেন 34 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যদি 2-1 লাখ টন নষ্ট হয়ে যায় তাহলে 32 লাখ টন। আমি বিভিন্ন, বিশেষ করে মোস্তাফিজ ভাই এখানে আছেন, আমি বাংলাদেশে যেটা দেখেছি গত কয়েকদিন থেকে পত্র পত্রিকায় এবং বিভিন্ন আমাদের গবেষণামূলক প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে যেটা বলা হয়েছে, পেঁয়াজের চাহিদা আছে 24 লক্ষ টন, পেঁয়াজ উৎপাদন হচ্ছে 22 লক্ষ টন, 2 লক্ষ টন থেকে 3 লক্ষ টন আনতে হবে। কোন ধরনের একটা একুরেট হিসাব আজ পর্যন্ত পাইনি। আর পেঁয়াজের কথা যেটা বলতে চাচ্ছি, গত বছরে ঠিক এইরকম যখন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছিল, তার আগের বছরও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে, যেহেতু আমাদের পেঁয়াজগুলা ইম্পোর্ট পর্যায়ে, যেটা ভারতের উপর নির্ভরশীল, ভারতে যখন পেঁয়াজের উৎপাদন কম হবে, সরবরাহ কম হবে, এখানে পেঁয়াজের দাম বাড়বে। এটা হচ্ছে মূল বিষয়। এখন ওই জিনিসগুলো তখন কিন্তু আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে কিন্তু আমরা জানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে ভাইকে জাস্ট আমি একটু জাস্ট আপনাকে ইনফরমেশনটা আরেকটু ক্ল্যারিফাই করি। আমাদের দ্য বিজনেস পোস্ট পত্রিকায় গত 16ই জুলাই 2021 আমাদের প্রকাশিত হয়েছে, টোটাল অনিয়ন প্রোডাকশন ইজ 33.62 লাখ টন ইন FY21 and consumption is 24 লাখ টন। আপনি যেটা বলেছেন কনজাম্পশন ঠিক আছে,
বাট প্রোডাকশন কিন্তু 33.62 লাখ টন বলা হচ্ছে। এবং মাহফুজ ভাই, এবার আমরা এবার আমি গত 2 বছরের এক্সপিরিয়েন্সে এবার হচ্ছে পেঁয়াজের বীজ তলা নিয়ে সরকারের বেশ উদ্যোগ ছিল এবং বেশি বেশি পেঁয়াজ উৎপাদনের ব্যাপারে এক ধরনের প্রণোদনাও কৃষকের মধ্যে ছিল এবং কৃষকের সেই উৎসাহ দেখেছি। আমি জাস্ট আপনার কাছে জানতে চাই যে মানে দাম বৃদ্ধির জন্য আপনারা মানে আমরা রিপোর্টে যেটি লিখে আসলে অনেক ধাপে বিক্রি হয়, এই কারণে আপনারা বারবার জিনিসটা লেয়ার দাম বাড়ে, এইটাই তো নাকি আপনি বলতেছেন জাস্ট করোনা মহামারীর কারণেই? না না, আমি যেটা বলতে চাচ্ছি আমাকে বলতে দিতে হবে তো, বলেন। জিনিসটাকে দিয়ে দিই। মূল যে বিষয়টা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে কোন জিনিসপত্রের দাম বাড়লে পরে স্বাভাবিকতা ভাবে যেটা হতে একজন ব্যবসায়ীর দিকে অঙ্গুলি নির্দেশ করা হয়, ব্যবসায়ীদের কারণে বাড়া হচ্ছে। আমি একটা সবাইকে তো আজকে বলতে চাচ্ছি, বাংলাদেশের ব্যবসায়ীরা যে পর্যায়ে হোক না কেন, সে ট্রেডিং এ হোক, সে উৎপাদন খাতে হোক, যেই ধরনের বিরূপ পরিস্থিতির মধ্যে ব্যবসা বাণিজ্য করতে হয় সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস বলা হয়েছে, আমি যেমন যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলোকে আমি একটু টাচ করতে চাই। যেমন মালটার কথা বলা হয়েছে, বিশেষ করে বিদেশি ফ্রুটস যে ইম্পোর্ট হয়, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে অলমোস্ট 14 থেকে 15,000 কোটি টাকার বিদেশি ফ্রুটস ইম্পোর্ট হয় পার ইয়ার। আর রিসেন্টলি যেটা হয়েছে করোনা ভাইরাসের কারণে, আপনারা জানেন, আপনি বলেছেন যেটা, এখানে শুল্ক তো বাড়ানো হয়নি, অবশ্যই শুল্ক বাড়ানো হয়নি। এখানে কি বেড়েছে, আমাদের জাহাজের যে সংকট, কন্টেনারের যে সংকট, জাহাজের ভাড়া, কন্টেনারের ভাড়া 3 থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে এবং রেফার কন্টেনারে এই ফ্রুটস গুলো আনতে হয়, সেই রেফার কন্টেনার পাওয়া যাচ্ছে না। এটা গেল এক সাইড। তারপর আসুন এবার র মেটেরিয়ালস এর ব্যাপারে বলি, এবং অনেক ভোগ্যপণ্য আছে, যেমন ধরুন আমাদের ব্যবসায়ীরা যেটা 1 মাসে পেয়ে যেত অস্ট্রেলিয়া থেকে, সেই মাল 3 মাসেও পাচ্ছে না জাহাজের সংকটের কারণে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস চায়না থেকে, আমি নিজেও ভুক্তভোগী, আমার একটা র মেটেরিয়ালস 3 মাস আগে আমি অনেক চেষ্টা করে একটা স্বনামধন্য শিপিং লাইনকে রিকোয়েস্ট করে আমার কন্টেনারটা কোন রকম আমি এনেছি, আমার উৎপাদনতে সচল করেছি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফিউচার বিশ্লেষণ হতে হবে। একজন ব্যবসায়ী, আমি বলি ব্যবসায়ীরা যে সবাই ভালো, সবাই যে মুনাফার পিছে ছুটছে না, সেটা আমি কিন্তু বলবো না। এখানে অনেকে অনৈতিক কাজে লিপ্ত আছে, সেটা সব পেশায় আছে। তা আমাদের দেশে আইন কানুন আছে, আমাদের যে মনিটরিং অথরিটিগুলি আছে, ওগুলোকে স্ট্রং করতে হবে এবং স্ট্রং করে আমাদের যে লোকবলের সংকট আছে বা অন্যান্য যে বিষয়গুলি এখানে কাজ করছে সেগুলো চিহ্নিত হয়ে আছে, দীর্ঘদিন থেকে আমরা আলাপ আলোচনা করে আসছি। ওই জায়গায় এই চিহ্নিত সমস্যাগুলোকে সমাধান করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। মাহফুজ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একজন অতিথির কাছে যেতে পারিনি, আমি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সহ সভাপতি এস এম নাজির হোসেনের কাছে যেতে চাই। তার কাছে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে যে এই যে আমরা প্রতি বছরই অন্ততপক্ষে প্রতি 3 মাস পর পর কোনো একটি ভোগ্যপণ্য বা নিত্যপণ্যকে নিয়ে আমরা আসলে এরকম টকশোতে আলোচনা করতে হয়, একাধিক গণমাধ্যমে রিপোর্ট করতে হয় এবং পুরো মানুষের আসলে সবার নজর থাকে পেঁয়াজ হোক, চাল হোক, এরকম একটা নিত্যপণ্যের দাম সবসময় বাড়তে থাকে এবং আপনাদেরকেও আমরা দেখি সবসময় আপনারা মাঠে থাকেন এবং প্রতিবাদ করেন। কিন্তু আপনাদের প্রতিবাদও কি যথেষ্ট মনে হচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। একটু আগে প্রফেসর মুস্তাফিজ কিন্তু আসলে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছেন, অনেক এই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের মাহফুজ ভাই কিছু কিছু জায়গায় ওনার উত্তর দিয়েছেন। আমরা ক্যাবের পক্ষ থেকে এই যে বিষয়গুলির বিষয়ে আমরা বারবার বলে আসছি, সেটা হলো যে আপনি ধরেন মাহফুজ ভাই বলেছেন যে আসলে ব্যবসায়ীদের ভিতরে সবাই এই অপকর্মের সাথে যুক্ত না, কিছু কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী এটার সাথে জড়িত। কিন্তু প্রবলেমটা হলো আজকে পেঁয়াজ, কালকে চাল, পরের দিন ডাল, তারপরের দিন আর একটা পণ্য, এরকম করে ইয়ার দ্য রাউন্ড এই ধরনের সংকট কিন্তু হয়ে আসছে। কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই কাউকে কাঠগড়া দাঁড়ানোর জন্য। সে অপকর্ম করছে, তাকে ব্যবসায়ী সংগঠন কোনো ধরনের পানিশমেন্ট করেছে, অথবা সরকারের কোনো সংগঠন, সরকার বা কোনো ধরনের তাদের বিরুদ্ধে পানিশমেন্ট মূলক, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এটা না থাকার কারণে হচ্ছেটা কি, আজকে যখন চালের ব্যবসায়ী দেখলো যে সে এরকম মূল্য সংকট তৈরি করে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করেছে, তারপরে আমাদের আলুর ব্যবসায়ী করতেছে, তারপরের দিন পেঁয়াজের ব্যবসায়ী, এরপরের দিন আমাদের ডাল ব্যবসায়ী, এরকম ইয়ার দ্য রাউন্ড তারা কিন্তু এই কৃত্রিম সংকট গুলা করে যাচ্ছে। আমরা প্রতিবাদ করছি, আমাদের প্রতিবাদে হয়তো প্রত্যাশিতভাবে নিচ্ছে না, না নেওয়ার কারণ বেশ কতগুলি কারণ আছে। আমাদের এখন ব্যবসায়ী যে সংগঠনগুলি আছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু অনেক বেশি সুসংগঠিত। তাদের ক্ষমতা রাজনৈতিক অঙ্গলে বলেন, প্রশাসনে বলেন, সব জায়গায় তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে তারা পরোক্ষভাবে সরকারের নীতি নির্ধারণে যে ফর্মুলাগুলো তৈরি হয় সেগুলোকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে। তাদের কারণে
তারা যেহেতু সরকারের বিভিন্ন অঙ্গে আমাদের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, মেয়র এরকম বা রাজনৈতিক কাঠামোতে তারা যেহেতু অনেক বেশি সম্পৃক্ত, সেই কারণে আমাদের যে প্রশাসনিক অঙ্গগুলি আছে তারাও কিন্তু তাদের বিরুদ্ধে কিছু একটা করতে মানে সক্ষম হচ্ছে অথবা সাহস দেখাচ্ছে এরকম কিন্তু নয়। তারা অনেকটা দেখার না দেখলো না দেখার মতো ভান করে থাকেন এবং ওই নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে যেহেতু আমাদের ব্যবসায়ী সংগঠনগুলি প্রভাবিত করছেন, সেই কারণে তারা অনেকটা নিজেরা গা বাঁধিয়ে চলছেন বলে আমরা দেখছি। এই জি। কারণে এই সমস্যাটি হচ্ছে জি। এবং আজ পর্যন্ত এগুলো হচ্ছে না। আপনি দেখছেন যে কিছুদিন আগে বৈদ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। এর আগের বছর দেখছেন যে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সেই যে নির্ধারিত দামে কোনো পণ্য কিন্তু আমরা ক্রেতারা পাই নাই বাজারে। তো না পাওয়ার পরেও সরকার থেকে তো কোনো উদ্যোগ নেওয়া হয় না। আজকে আমাদের সাংবাদিক ফরহাদ কিন্তু বললেন যে যেভাবে বাজার তদারকি করার কথা, বাজার মনিটরিং করার কথা, সেই জায়গা তো আমরা সেভাবে দেখছি না। একসময় জেলা প্রশাসন বাজার তদারকি করতো, মনিটরিং করতো, ভোক্তা অধিদপ্তর করতো। এখন আমাদের বক্তব্য ছিল তদারকিতে হতে হবে সেন্ট্রাল লেভেল এবং লোকাল লেভেল, যে আমদানিকারকরা কি ধরনের পণ্য আনছে, কোথায় রাখছে, এটা আরো ঠিক মতো সাপ্লাই হচ্ছে কিনা, নাকি কোনো জায়গায় মানে স্টোরেজ হয়ে আছে, মানে সাপ্লাই নিয়ন্ত্রণ, সাপ্লাই যে চেইনটা এটা কিন্তু স্বাভাবিক আছে কিনা, এই বিষয়গুলো মানে সেন্ট্রালি দেখতে হবে। ঠিক একইভাবে লোকাল লেভেলে যারা হোলসেল মানে বিক্রি করেন, পাইকারি বিক্রি করেন, তারা কি করতেছে, খুচরা বিক্রেতা কি করতেছে, এই সেদিকেও জায়গাগুলো যদি সমানভাবে মনিটরিং না হয় তাহলে কিন্তু এই কাজটা কিন্তু হবে না। জি। এখন তো নাজির ভাই আমি আপনার কাছে আবার আসবো, আমার একটা বিরতি নিতে হবে, এই জন্য ছোট আপনাদেরকে একটু থামাতে হচ্ছে। দর্শক, সময় হলো নিউজ গাড়িতে ছোট একটা বিরতির পর ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। বিরতিতে যাবার আগে কথা বলছিলেন এস এম নাজির হোসাইন। তিনি দাবি করছিলেন যে যদি মনিটরিং করতে হয়, বাজার নিয়ন্ত্রণ করতে হলে সেই মনিটরিং আসলে প্রান্তিক পর্যায়ে এবং যেখানে কেন্দ্রীয়ভাবে পাইকারিতে বিক্রি করা হয় সেখানেও খোঁজ রাখতে হবে এবং উৎপাদন এবং আমদানির সাথে সেই সামঞ্জস্যটা যদি মেনটেন করা যায় তাহলে এই বাজারে নিয়ন্ত্রণ করা সম্ভব, আদৌ সম্ভব, এছাড়া সম্ভব না। তালুকদার ফরহাদের কাছে যেতে চাই। তার কাছে যে প্রশ্নটি থাকবে যে এই যে নাজির হোসেন ভাই যে কথাগুলো বললেন সেই কথাগুলো আসলে আমরা রেগুলার গণমাধ্যমে আমরা লিখে আসি এবং এগুলোই লিখতে হচ্ছে, কিন্তু অনেকগুলো কোম্পানি তো রয়েছে যারা আসলে পণ্য বিক্রি করছে, যারা বড় বড় ব্র্যান্ডের কোম্পানি, এবং সেই কোম্পানিগুলো আসলে সব নিত্য পণ্যই তৈরি করছে। সেগুলোর দামও যখন বাড়ছে সেগুলো চট করে বেড়ে যাচ্ছে অন্যান্য পণ্যের মতোই। যেই বাজারে খোলা, যদি আটার কথা বলি, খোলা আটার দাম যেদিনকে বেড়েছে, প্যাকেটজাত আটার দামও সেদিনকে বাজারে একই রকমভাবে বেড়েছে। এই যে অসামঞ্জস্য ঘটনাগুলো, এগুলো ব্যাপারে আপনার মন্তব্য কি? এখানে ওই কথাটাই ঘুরে ফিরে আসে যে বাজার মনিটরিং এর যে বিষয়টা, সেই বিষয়টা যেমন উপরের স্তর থেকে হতে হবে, সেরকম আস্তে আস্তে ধাপে ধাপে সেটা নিচেও আসতে হবে। এখন একটা বড় ব্র্যান্ডের কোম্পানি যখন উনি দামটা বাড়িয়ে দিলেন, উনি আসলে কাকে জানিয়ে দামটা বাড়াবেন বা কেন বাড়াবেন, উনি কার কাছে এর ব্যাখ্যাটা দিলেন, বা কোন সংস্থা তাকে বললো বা অনুমতি দিল যে হ্যাঁ ঠিক আছে, গতকালকে তোমার এই প্রোডাক্টের দাম ছিল কেজি প্রতি 35 টাকা, আজকে তুমি সেটা কেজি প্রতি 40 টাকা বিক্রি করতে পারবে। তো আমরা যদি ভোক্তা হিসেবে চিন্তা করি, ভোক্তা হিসেবে আমরা কিন্তু জানি না যে তাদের জবাবদিহির জায়গাটা কোথায়। সরকারি অনেক সংস্থার কথা আমরা শুনি, কিন্তু সংস্থাগুলোর কাছে কি তারা জবাবদিহি করে? না, আদৌ সরকারি সংস্থাগুলো এই সমস্ত কোম্পানিগুলোর কাছে জানতে চায় যে আপনারা কেন এই পণ্যের দাম বাড়াচ্ছেন? কারণ আমরা জানি যে সয়াবিন তেলের দাম মানে কিরকম বেড়েছে। গত 1 বছর আগের ঘটনা যদি বলি, যে 5 লিটার সয়াবিন তেলের দাম ছিল 505 থেকে 510 টাকা, এখন সেটা প্রায় মানে কখনো 650 টাকার উপরে চলে গেছে, এবং ভালো ব্র্যান্ডের দাম আরো বেশি। তার মানে এমন একটা সিচুয়েশন চলে যাচ্ছে যে হয়তোবা সয়াবিন তেলের দাম সামনে আরো বাড়বে, এবং আমাদের কাছে খবর আছে যে এই দাম বাড়ানোর জন্য হয় কিছু কিছু কোম্পানি ইতিমধ্যে আবেদন করে রেখেছে সরকারের কাছে। হ্যাঁ, দাম বাড়ানোর তারা যৌক্তিক কিছু কারণ তুলে ধরছে যে এখন ইম্পোর্ট কস্ট বেড়ে যাচ্ছে। যেমন ভাই আমাদের চট্টগ্রাম চেম্বারের ভাই বললেন যে হ্যাঁ, ফ্রেট কস্ট অনেক বেড়েছে, এটা স্বাভাবিক। সেটা এয়ার ফ্রেট যেরকম বেড়েছে, সেটা শিপের ক্ষেত্রেও অনেক বেড়েছে। কিন্তু সেইটা বাড়ার সাথে সাথে আমি যদি সাংবাদিক হিসেবে না বলে একজন ভোক্তা হিসেবে যদি বলতে চাই যে এই যে দামটা বাড়ছে, সেইটা বেড়ে আমার ইন্ডে মানে কনজিউমার ইন্ডে এসে আসলে সেটা কতটুকু বাড়তে পারে, তো এইটা কে দেখবে, এইটা কে নিয়ন্ত্রণ করবে? এটা কি শুল্ক বিভাগ করবে? এটা কি অন্যান্য কোনো সংস্থা করবে? নাকি ভোক্তা অধিকার করবে? এটা কিন্তু এখনো পরিষ্কার না। হ্যাঁ ঠিক আছে,
আমার 1 টন সয়াবিন আমদানি করতে কথার কথা আমার $5 অতিরিক্ত লেগেছে। তাহলে এই $5 অতিরিক্ত যদি আমার লেগে থাকে বা $10 যদি অতিরিক্ত লেগে থাকে, সেইটা কনজিউমার ইন্ডে এসে আমি প্রতি লিটার সয়াবিন কেনার সময় সেইটা আমার দামের সাথে কত অতিরিক্ত যোগ হবে, এইটা নিয়ে কি কখনো কোথাও আলোচনা হয় বা কেউ কি এটা নির্ধারণ করে দেয়? কারণ আমরা দেখি যে যে কথাটা আপনি বললেন, যে হাবিবে আপনি যেটা বললেন যে গতকালকে একটা প্রোডাক্টের দাম যদি থাকে $40, আজকে হয়তো আমি বাজারে গিয়ে দেখছি সেটা $50 হয়ে গেছে। মানে এক রাতের ব্যবধানে সেই প্রোডাক্টের দামটা বেড়ে যায়। এক রাতে তো আর প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে না, মানে মুহূর্তেই সেই প্রোডাকশনটা চট করে যেতে পারে। আমি একটু মাহফুজ ভাই আপনার কাছে যেতে চাই। আপনার কাছে একদম সুস্পষ্ট দুটা প্রশ্ন আমার। প্রথমত হচ্ছে যে আপনি ডিফেন্ড করছেন এবং সেটি আসলে খুব স্বাভাবিক ব্যাপার। আপনি ঢালাওভাবে আমরা ব্যবসায়ীদেরকে অভিযোগ দিচ্ছি না, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে এত ব্যবসায়ী অসাধু, নিশ্চয়ই তারা আপনার আপনার যে বিজনেস সেন্টার তার আশেপাশেই রয়েছেন, আপনি নিজেও চেম্বারে ছিলেন। আমরা কিন্তু কখনো দেখি নাই যে চেম্বারের অমুক অমুক সদস্যকে আসলে তারা বেশি মজুত করে রেখেছে বা তারা ব্যবসায় খুব খারাপ করেছে, এই জন্য তাদের সদস্যপদটাও বাতিল করে দেওয়া হলো। এরকম ঘটনাও কিন্তু আমরা যে খুব একটা বেশি দেখেছি, বা আপনাদের পক্ষ থেকে যে আপনারা নিজেদেরকে ক্ল্যারিফাই করার জন্য যে না, আপনারা সবাই যারা সৎভাবে ব্যবসা করেন সেই সৎভাবে ব্যবসার যে স্ট্যান্ডটা সেটি তুলে ধরা, বা যদি কেউ বেশি দামে বিক্রি করে আমি কম দামে বিক্রি করলাম, সেটিও তো হয় না বাজারে। মানে বাজারে গিয়ে তো আমি এমন দেখি না যে আটার দাম 80 টাকা একজন বিক্রি করছেন যিনি অধিক মুনাফা লোভী, আর যেই লোকটা আসলে অধিক মুনাফি লোভী না সে হয়তো বা 60 টাকায় বিক্রি করতে পারতেন, তিনি তো 60 টাকায় বিক্রি করেন না। আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন ব্যবসায়ী সংগঠনগুলোর দায়িত্বটা কি? জি। দেখুন, একটা জিনিস আমাদের জানা উচিত, ব্যবসায়ী সংগঠনগুলো হচ্ছে, আমরা আমাদের কাছে কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, আমাদের কাছে কোনো আইন নেই। মাহফুজ ভাই, আমি 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 বলছি না যে আপনারা বিচার করবেন, কিন্তু আপনারা কি একজন ব্যবসায়ীকে এরকম যে ধরেন খাতুনগঞ্জের 10 জন ব্যবসায়ী চাল মজুত করেছেন, তাদেরকে আমরা আমাদের সদস্যপদ থেকে সম্মানটা দিলাম না, এই ব্যবস্থাটুকু পর্যন্ত কি আপনারা নিয়েছেন? আ- আমি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমরা কোনো অসাধু ব্যবসায়ীকে কোনো সময় সাহায্য করেছি কোনো ব্যবসায়ী সংগঠন থেকে, সেটা আপনি দেখাতে পারবেন না। আমরা চেষ্টা করি, কেন আলটিমেটলি আমি একজন বক্তা, এখানে নাজের ভাই আছেন, উনি জানেন আমরা সবাই বক্তা। আমাকে যদি আমি চাল বিক্রি করি, আমাকে কিন্তু তরি তরকারি ক্রয় করতে হয়, তেল ক্রয় করতে হয়। সুতরাং আপনি বুঝতেই পারছেন আসলে জিনিসগুলো হচ্ছে একটু গভীরে যেতে হবে। এখানে যে জন্য আমরা বলেছিলাম আমাদের যে ভোগ্য পণ্যগুলোর দাম কেন বেড়ে যায়, আমার ফরহাদ ভাই যেটা বলেছেন অত্যন্ত সুন্দরভাবে উনি আবারও বিশ্লেষণ করেছেন, আই এগ্রি উইথ হিম। বাট আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয় আছে। আমি যতটুকু জানি বাণিজ্য মন্ত্রণালয়ের এরকম কোনো ক্যাপাসিটি বিল্ড আপ করে নাই যে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। যেই জন্য আমরা বলেছিলাম কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি করার জন্য, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অলরেডি হয়ে গেছে এবং আরো পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা হয়ে গেছে, যেখানে পুরো ডাটা থাকবে। সে ধরুন আমার যে কনজিউমার এই যে আইটেমগুলি আছে সবগুলোর একটা বাৎসরিক আমার ডিমান্ড কত, লোকালি উৎপাদন কত হয়, আমার কোন সময় এটা উৎপাদনে ঘাটতি হয়, কিভাবে আমাদের কৃষকরা উৎপাদন করে, এইগুলি সবগুলোর একটা সম্পূর্ণ একটা ডাটা থাকতে হবে। সেই ডাটাটা আমাদের এখানে নেই। দেখুন আমরা আলোচনা করি কি নিয়ে, যে কনজিউমার আইটেমের মধ্যে 10 থেকে 11টা আইটেম, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, গম, চাউল এই জাতীয়। তাহলে পরে আমরা কিন্তু এই জিনিসগুলো বলে এসেছি, এখন ওই জন্য আমরা ব্যবসায়ী সংগঠন থেকেই বলেছি জিনিসগুলো। আর যে জিনিসগুলো ইম্পোর্ট পর্যায়ে আমরা এনে আমাদেরকে প্রক্রিয়াজাত করে বা সরাসরি বিক্রি করতে হয়, সেটার ব্যাপারে আমরা একটা কথা বলি, এটা মোস্তাফিজ ভাই, ফরহাদ ভাই বা নাজর ভাই সবাই জানবেন, আজকের বিশ্বে এই কিছুক্ষণ 2 ঘন্টার আগের কথা আমি বলছি, বিশ্বে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস সবকিছু ঊর্ধ্বমুখী। এবং বিশ্বে দেখবেন আপনি যে কোনো কনজিউমেবল আইটেম বলুন, কোনো র মেটেরিয়ালস বলুন, দাম কখন বাড়ে? যখন জ্বালানি তেলের উপর কিন্তু সবকিছু নির্ভরশীল। আপনি জানেন চায়নাতে কি অবস্থা, পাওয়ারের কি সমস্যা হচ্ছে। বাংলাদেশের আমি একটা আইটেমের কথা, আইটেমের নাম বলছি না আমি, আমরা গত সপ্তাহ 10 দিন আগে এটার প্রাইস ছিল $1200 পার টন, এখন হয়েছে আজকে খবর নিয়েছে $1800, এবং ও বলে দিয়েছে সাপ্লাই দিতে পারবো কিনা জানি না। তাহলে ভাই যদি দিতে না পারেন তাহলে তো পণ্যে মানে মানে ওই ওই পণ্য আমি একটু আমি জাস্ট আপনাকে জানানো দিচ্ছি, যে দামটা বাড়লো সেই দামটা তো আর সরাসরি এই এই মুহূর্তে কালকে সকালবেলা বাজারে তার ইম্প্যাক্ট পড়ার কথা না। মানে 1 মাস পরে আপনি তো আমদানি করে আনেন, আপনি তো নগদ জিনিসটা উৎপাদন করি না, তাহলে সেই জিনিসটার দাম 1 মাস পর্যন্ত তো থাকবে। ওইটা তার চাহিদা, তার স্টক যতটুকু আছে ততটুকু পর্যন্ত তো ঠিক থাকবে।
জি জি জি, এটা এটা সমস্যা কি হয়েছে ভাই জানেন? এটা সমস্যা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণ একটা ডাটা আমাদের কাছে নেই বলে। আমি এবং আমি আপনি যেটা মাহফুজ ভাই, বলেন, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি একটু অধ্যাপক মুস্তাফিজুর রহমান স্যার আপনার কাছে যেতে চাই। বলা হচ্ছে যে যেমনটি মাহফুজ ভাই বলছিলেন যে একটু সমস্যার গভীরে যেতে হবে, কিন্তু গভীরে আসলে ক্ষতটা তৈরি হচ্ছে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন। এবং আমরা এই কথাগুলো তো প্রতিবারই বলি যে চট করেই পণ্যের দাম বেড়ে যায়, ওখানে $5 বৃদ্ধির সাথে সাথে এই কারওয়ান বাজারে সবকিছুর দাম বেড়ে যাবে। আসলে আমাদের করণীয় কি? দেখুন, আমার মনে হয় যে আমাদের তিনজন আলোচক যে আলোচনা করেছেন, প্রত্যেকের আলোচনার মধ্যেই কিন্তু যুক্তি আছে এবং সেখান থেকে আমাদের সমাধানের দিকগুলো কিন্তু আছে তিনজনেরই বক্তব্যে। এখন একটা যেটা মাহফুদুল ভাই বলেছেন সেটা হলো যে ভারতেও এটা আছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে সিপিডির পক্ষ থেকে অনেক আগে এটা আমরা প্রস্তাব করছি, এগ্রিকালচারাল প্রাইস কমিশন। নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু অনেকগুলি না, এটা আমরা 15টা পণ্য যদি আমরা নির্ধারণ করতে পারি। এখন এগ্রিকালচার প্রাইস কমিশন হলে হয় কি, তাহলে আমরা গবেষণা করে প্রাক্কলন করে আমরা বের করতে পারি আমাদের উৎপাদন কত হয়েছে, আমাদের চাহিদা কত হবে, আমাদের স্টক কত আছে, এক্সচেঞ্জ রেট কত আছে। হ্যাঁ, এই যে আমরা যে আমদানি করছি, এই আমদানিটা যদি এক্সচেঞ্জ রেটের কথা আমরা আমরা আলোচনা করি, কিন্তু এখন দেখেন আপনি আমাদের কিন্তু টাকা এবং বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, এটারও একটা এফেক্ট কিন্তু আমদানির উপরে এটা হয়। আরেকটা যেটা সেটা হলো যে বাজার ব্যবস্থাপনার দিক থেকে আমাদের দেশে উৎপাদক পর্যায়ে এবং ভোক্তা পর্যায়ের মধ্যে এত মধ্যস্বত্ব ভুগি, এটাও কিন্তু আমরা বলেছিলাম যে বাজারজাতকরণের জন্য, বিপণনের জন্য আমাদের আরো মোর এফেক্টিভ আমাদের সিস্টেম দরকার। সেখানে সরকারের বিভিন্ন যেসব স্টক আছে ডিসেন্ট্রালাইজড, এটাও একটা ভূমিকা এটা রাখতে পারে। আমাদের দেশে প্রাক্কলনের কথা যদি আমি বলি, দেখেন এই যে পেঁয়াজের কথা আমি বললাম, আমি ওই দিন টেলিভিশনে অন্য একটা প্রোগ্রামে দেখছিলাম যে একজন বলছিলেন যে আমি যদি এটা কোল্ড স্টোরেজে 30 কেজি রাখি, ওইটা যখন আমি বের করি ওইটা হয়ে যায় হলো শুকিয়ে টুকিয়ে 20 কেজি। এই যে একটা, আমি এটা আমার জানা ছিল না। হ্যাঁ, এই এখন আমরা যে 24 লক্ষ আমার চাহিদা, 32 লক্ষ উৎপাদন করলাম, এটার মধ্যেও কিন্তু অনেক ফাঁক থেকে যাচ্ছে দেখেন। হ্যাঁ, কারণ উৎপাদন হয় হলো একটা মৌসুমে, কিন্তু ভোগটা হয় হলো সারা বছর, তাই না? সো এই জায়গাগুলোতে আমাদের আসলে আমার মনে হয় যে আরো ভালোভাবে আমাদের চাহিদা সরবরাহ, স্টক আমদানি, হ্যাঁ, এবং এই যে স্টকটা উৎপাদক পর্যায়েও আছে, ব্যবসায়ী পর্যায়ে আছে, সরকারের পর্যায়েও কিন্তু আছে। সুতরাং সেখানে টিসিবির একটা ভূমিকা আছে, ওপেন মার্কেট সেলের একটা ভূমিকা আছে। আপনি নজরদারি যাই করেন না কেন, সরকারের হাতে যদি নিজস্ব স্টক থেকে ওপেন মার্কেট সেল করে বাজারকে যদি নিয়ন্ত্রণ যদি না করা যায়, তাহলে আপনি বাজারে যাবেন, যে একটু বেশি রাখছে আপনি হয়তো তাকে একটু নজরদারি খবরদারি করে চলে আসার পরে সে বাড়িয়ে দিবে। কিন্তু আপনি যদি স্টক থেকে আপনার যদি একটা ওপেন মার্কেট সেল করে একটা নির্দিষ্ট দামে দেন, তাহলে বাজারের উপরে কিন্তু আপনি একটা প্রভাব বিস্তার করবেন। আরেকটা কথা আমার মনে হয় যে এটা ঠিক, আমরা দেখছি কমোডিটি প্রাইস বাইরে কিন্তু বেশ বাড়ছে, আমাদের এটাকে বিবেচনায় রাখতে হবে। আমি নিজেও দেখলাম যেটা ফরহাদ বললেন, যে এয়ার ফ্রেট বলি আর জাহাজের যে ফ্রেট বলি, এগুলো 3-4 গুণ বেড়ে গেছে। হ্যাঁ, এইটার একটা এফেক্টও হচ্ছে। আর বাজারে কেবলমাত্র সরবরাহ এবং চাহিদা দিয়ে বাজারের দাম নির্ধারণ হয় না, মার্কেট সিগন্যালটা কি সেটা দিয়েও বাজারের দাম কিন্তু নির্ধারণ হয়। আমার আজকে হয়তো 50 টাকা আছে, কিন্তু আমি শুনতেছি যে আগামীতে এটা বেড়ে যাবে, এটা কিন্তু একটা এক্সপেকটেশনারি ইনফ্লেশনেরও জন্ম দেয়। এইটা বাজারের চরিত্র, এটাকে নজরদারি খবরদারি করে করা যাবে না। আমাদের আসলে গবেষণা ইত্যাদি তথ্য উপাত্ত করে বের করতে হবে যে আমাদের চাহিদা, স্টক, আমাদের আমদানি আগাম করে রাখা, এই সবগুলোতে আমরা খুবই রিয়েক্টিভ। আমরা দেখি যে আচ্ছা বাড়ছে, এখন আমরা আমদানি করব, কিন্তু এইটা তো সেইভাবে করলে হবে না। আপনার আগে প্রাক্কলন করে বের করতে হবে যে আমার কোন জায়গায় ঘাটতি আছে, সেটা আমি আগেই যাতে ব্যক্তি খাত যাতে সেটা আমদানি করে, দরকার হলে শুল্ক কমাতে হবে আমার। এই জন্যই প্রাইস কমিশনটা খুবই আমার মনে হয় যে দরকার। হ্যাঁ, এবং এখন যে জায়গাটা এসেছে এটা ঠিক যে আমাদের ভোক্তারা, বিশেষত প্রান্তিক যারা জনগণ কোভিড থেকে বেরিয়ে আসছেন, এমন একটা সময় কিন্তু এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম বাড়ছে। আমার মনে হয় যে এখানে আমাদের
আগের থেকে কিছুটা প্রস্তুতির বোধহয় দরকার ছিল, এবং আমাদের আমদানি পর্যায়ে আমাদের যে 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 আমাদের প্রাক্কলনগুলো ছিল, আমার মনে হয় যে সেখানেও কিছুটা আমাদের ঘাটতি ছিল। আরেকটা যেটা আমাদের খেয়াল রাখতে হবে একটু মধ্যমেয়াদী ভাবে, দেখেন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অনেক ধরনের আবার পরিবর্তন হচ্ছে। আপনি দেখেন যখন বন্যা আসার কথা না সেখানে বন্যা হচ্ছে। এইসব জায়গাগুলোর যে স্থানিক যে বৈশিষ্ট্য এবং পরিবর্তন, এগুলোকেও এখন আমাদের কিন্তু বিবেচনায় রাখতে হবে। এইটা এখন একটাকে বিজ্ঞান হিসাবে নিতে হবে। এটা ছড়ি ঘুরিয়ে বাজার নিয়ন্ত্রণ করে এইভাবে আমার মনে হয় যে এটা আমরা করতে পারবো না। আমরা যত সায়েন্টিফিক্যালি প্রাক্কলন করতে পারবো তত আমরা এটা ভালো ব্যবস্থাপনাও করতে পারবো। জি স্যার, অসাধারণ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে বাকি যে তিনজন অতিথি আমাদের সাথে ছিলেন, মাহফুজুল হক শাহ, তালুকদার ফরহাদ এবং SM নাজির হোসাইন, তিনজন আর তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি। দর্শক, সেই সাথে নিউজ গ্যালারির আজকের আয়োজন আমরা চেষ্টা করেছি যে নিত্য পণ্যের বাজারের যে অবস্থা দেখছি আমরা, সেখানকার যে ঊর্ধ্বমুখী অবস্থান, সেই অবস্থান থেকে আজকে আমরা আলোচনা করে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। কিন্তু যেই কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে, করোনা সংক্রমণের অবস্থা যেভাবেই থাকুক না কেন, আমরা পুরো শহরেই দেখছি যে মানুষ একেবারেই মাস্ক পরতে ভুলে যাচ্ছেন, এবং সেই সাথে সাবান পানি দিয়ে হাত ধোয়া, যেই সামাজিক বিধিগুলো ছিল সেগুলো আমরা একদম তোয়াক্কা করছি না, যেটির ফলাফল আমরা এর আগেও দেখেছি। আমাদেরকে আবারও লকডাউনের মধ্যে পড়তে হয়েছে। তার থেকে বড় বিষয়, অনেক মানুষের প্রাণ গিয়েছে। আমরা যারা যেখানে রয়েছি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, অবশ্যই মাস্ক পরে থাকবো। যে যেখানে আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি।